ওয়েলকাম টু মুক্তা সিরিজ। আজকে আমি তোমাদের জন্য যে ড্রামাটা নিয়ে এসেছি তার নাম হলো লেস বিললেস। তো চলো শুরু করছি। ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই একজন লোক ছবি আঁকছে এবং সে বলছে, এই দেখো আমাদের লিন ম্যাডাম দেখতে কত সুন্দর। বাকিরা সবাই বলে, তোমার ছবি আঁকাই তো হয়নি, উনি এই সৌজ শহরের সব থেকে সুন্দরী মেয়ে, ওনার চেহারা এইরকম হবে কি করে? একজন বলে, উনি এখনো বাইরে আসলো না কেন? সে বলে, আরে ওনার আজকে 24 বছর পূর্ণ হয়েছে, মেয়েদের তো জন্মদিনের দিন সাজতে একটু সময় লাগে। এরপর আমাদেরকে লিনকে দেখানো হয়, তার দাসী এসে বলে, বাহিরে ছেলেদের লাইন লেগে গেছে, তবে আপনার বিয়ের কথা হচ্ছে ফ্যান পরিবারের সঙ্গে। লিনের ছোট বোন হুয়া এসে বলে, আপু, মামা মামি তোমাকে ফ্যান পরিবারের কাছে কেন বিয়ে দিতে চায়? সে বলে, কারণ ফ্যান পরিবার অনেক ধনী, তার সঙ্গে আমার বিয়ে হলে আমার ভাগ্য খুলে যাবে। হুয়া বলে, তুমি একবার বলেছিলে আমাদের বাবা মা আমাদের সম্পত্তির মোট 5 লাখ স্বর্ণমুদ্রা ডিপোজিট করে রেখেছে, ওইটা পেয়ে গেলে ফ্যান পরিবার আমাদের ধারে কাছেও থাকবে না। দাসী লিনসি বলে, কিন্তু রাজ্যের আইন অনুযায়ী বাবা মায়ের মৃত্যুর পর ছেলে মেয়ে যদি সে সম্পদ চায়, তাহলে তাদেরকে এটা প্রমাণ করতে হয় যে তারা একটা বাড়ির মালিক। ম্যাডাম, আপনি কি ফ্যান পরিবারে বিয়ে করবেন? সে বলে, ওই পরিবারে বিয়ে করলে তো আমার সম্পত্তি তাদের হয়ে যাবে, আমাকে এমন একজনকে বিয়ে করতে হবে যাকে আমি ঘর জামাই বানাতে পারবো, কোনোভাবেই আমি ওই ফ্যান পরিবারের ছেলেকে বিয়ে করতে পারবো না, যে করেই হোক আমাদেরকে এখান থেকে পালাতে হবে। এরপরে তারা বাইরে আসে, অনেক মানুষ তার সঙ্গে কথা বলতে চায়, তাকে দেখতে চায়। তারা সবাই তার জন্য বিভিন্ন উপহার নিয়ে এসেছে, সব উপহার ছিল অনেক দামি। এর মধ্যে ছোট একটা মেয়ে লিনকে একটা ব্রেসলেট উপহার দিলে লিন সেটা নিয়ে নেয়। গাড়িতে হুয়া জিজ্ঞেস করে, আপু, এত দামি দামি জিনিস থাকতে তুমি এটা কেন নিলে? তখন সে বলে, মেয়েটা অনেক যত্ন করে বানিয়েছে, এটা না নিয়ে আমি যদি ওই দামি দামি উপহারগুলো নিতাম তাহলে তারা আমাকে লোভী ভাবতো। যত যাই হোক, আমরা আমাদের ইমপ্রেশন খারাপ করতে পারবো না। হুয়া বলে, আপু, তুমি তো ভালোই তোমার লোভ লুকিয়ে রাখতে পারো। এটা বলে সে হাসতে থাকে। এর ঠিক সামনে একটা প্যাভিলিয়নে আমরা একটা ছেলেকে দেখতে পাই, এর নাম হলো লু ইউন। সে এই শহরে এসেছে একটা গাড়িকে ফলো করতে করতে, যেটাতে তার মনে হচ্ছে কোনো কিছু সাপ্লাই হচ্ছে। তখন সামনে এসে সেই গাড়িটাকে দেখতে পেয়ে যেতে থাকলে হঠাৎ লিনের পালকি তার সামনে চলে আসে। এত ভিড় চলে আসায় সে আর সামনে যেতে পারে না, তবে তার সৈনিক চলে যায়। কিন্তু এই শব্দ লিন শুনতে পেয়ে মনে মনে বলতে থাকে, এই লোক আমাকে দেখার জন্য ঘোড়া নিয়ে এসেছে। তখন একজন মহিলা বলতে থাকে, ম্যাডাম, আপনার ভাগ্য তো অনেক ভালো, ফ্যান পরিবার 100-র উপরে বিয়ের উপহার নিয়ে আপনাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে, আপনার সঙ্গে তারই বিয়ে হবে। লিন বলতে থাকে, আমি জানতাম, প্রত্যেক বছর ওরা আমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, প্রত্যেক বছরই আমি এটা ওটা বলে ক্যান্সেল করে দিয়েছি, কিন্তু এখন আমার বয়স 24 হয়ে গেছে, এখন আমি আর ক্যান্সেল করতে পারবো না। এদিকে ইউন এই শহরের ম্যাপ দেখতে থাকলে সে শুনতে পায় দুজন মহিলা আলোচনা করছে লিনের বিয়ে ফ্যান পরিবারে হবে। তখনই তারা ইউনকে দেখে সকল উপহার ইউনকে দিতে থাকে, কারণ ইউন দেখতে অনেক হ্যান্ডসাম ছিল। এদিকে লিন বাড়িতে গেলে দেখতে পায় তার মামা মামি এবং ফ্যান পরিবারের ছেলে চেন তার জন্য অপেক্ষা করছে। সে সেখানে গেলে তার মামা মামি বলতে থাকে, ওনারা তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, তুমি এখনই বিয়ের প্রস্তাবটা অ্যাকসেপ্ট করে নাও। সেখানে বিয়ের দলিল আনা হয়। লিন তার দাসীকে সাইন করার জন্য কালি নিয়ে আসতে বলে। এরপর সে সাইন করতে গিয়ে থেমে যায়। সে বলে, মামি, আমার মা আমার বিয়ের জন্য আপনার কাছে অনেক গয়না রেখে গিয়েছিল, আপনি বলেছিলেন আমার বিয়ে হলে আপনি সেটা দেবেন, এখন তো আমার বিয়ে হয়ে যাচ্ছে, এবার সেটা দিয়ে দিন, আমি আমার মায়ের গয়না দেখতে চাই। তার মামির তো একদমই ইচ্ছা করছিল না, কিন্তু এখন তো নাও করতে পারে না। সে এরপর সেই গয়না নিয়ে আসে। লিন গহনা দেখে সেই কাগজে সাইন করে দেয়। লিন সাইন করে দেওয়াতে চ্যান অনেক খুশি হয়ে যায়, কারণ সে লিনকে অনেক বছর ধরে পছন্দ করে। রাতের বেলা লিনের মামি চিৎকার চেঁচামেচি করছিল যে, একে তো খাইয়ে পরিয়ে আমরা বড় করেছি, এখন বিয়ে দিচ্ছি, আবার আমার কাছ থেকে গয়নাগুলো নিয়ে নিল। ওই সময় দাসরা কতগুলো বক্স নিয়ে আসে। লিনের মামা বলে, তুমি কয়দিন আগে অনেকগুলো পোশাক কিনে এনেছিলে না, যেগুলো তোমার গায়ে লাগে না, এক কাজ করো, ওইগুলোই ওর যৌতুক হিসেবে দিয়ে দাও, আর ফ্যান পরিবার থেকে যা দেওয়া হয়েছে তা তো আমরা রেখেই দেব। এরপরে ইউনের কাছে তার সেবক এসে বলে, আমি ওই গাড়ি ফলো করতে করতে দেখেছি ওই গাড়ি ফ্যান পরিবারে ঢুকেছে, কিন্তু ফ্যান পরিবার এই শহরের সবচেয়ে বড় পরিবার, তাদের বাড়িতে আমি কি করে ঢুকবো? ইউন বলে, তুমি চিন্তা করো না, কালকে ফ্যান পরিবারে একটা বিয়ে আছে লিন নামে একটা মেয়ের সঙ্গে। এরপর দেখা যায় তারা দুজন লিনদের বাড়িতে এসেছে এবং এখানে লিনের যৌতুক দেওয়ার যে বক্স, সেখানে বসে তারা আলোচনা করতে থাকে
এটাই চড়ে তারা আগামীকাল ফ্যান পরিবারে ঢুকে পড়বে। সৈনিক বলে, আপনি যান, আপনি চিকন। ইউন তো ভীষণ অবাক হয়ে যায় যে তার সৈনিক তাকে চিকন বলে কাজে পাঠিয়ে দিচ্ছে। এদিকে লিন বলতে থাকে, আগামীকাল বিয়ের দিন, আমাদের পালানোর দিন। কালকে যখন এই পয়েন্টে আসবে তখন এখানে আমাদের ভাড়া করা লোকেরা অনেক ঝামেলা শুরু করে দেবে। সেই ফাঁকে আমি হুয়াকে নিয়ে আমাদের রেডি করা ঘোড়া নিয়ে নদীর ঘাটে চলে যাব। আর লিনশি, তুমি অবশ্যই একটা নৌকা ভাড়া করে রাখবে। এদিকে ইউন সেই বক্সে ঢুকে পড়ে। তার সৈনিক তাকে গুড নাইট বলে চলে যায়। পরদিন লিন সুন্দর করে তৈরি হয়। তারা যখন বাইরে আসে তখন দেখতে পায় দুজন দাসী একটা বক্স উঠাতে পারছে না। লিনশি গিয়ে সেটা উঠাতে চায়, তবে সেও পারে না। লিন মনে মনে ভাবতে থাকে, মামা মামি আমার জন্য এত উপহার তৈরি করেছে, আমি তো ভাবতেও পারিনি। সে দাসীদেরকে বলে এই বক্সটা সাথে করে আনতে। আসলে ওই বক্সে ছিল ইউন। এরপরে লিন বাইরে আসলে চেন তার হাত বাড়িয়ে দেয়। সে তাকে হাত ধরে নিয়ে পালকিতে বসায়। এরপরে তারা যেতে থাকে। রাস্তায় হঠাৎ করেই অনেক লোক চলে আসে। লিন বুঝতে পারে এখন তার পালানোর সময়। সে পালাতে যাবে, ওই সময় হঠাৎ করে একজন চিৎকার করতে থাকে, দেখো কত টাকা। দেখা যায় ইউনের সৈনিক সেখানে পয়সা বিলাচ্ছে, যাতে বিয়ের পালকি তাড়াতাড়ি ফ্যান পরিবারে চলে যায় আর তার মাস্টার তাড়াতাড়ি কাজটা করতে পারে। কিন্তু এতে লিনের প্ল্যান একদম নষ্ট হয়ে যায়। এরপরে তারা ফ্যান পরিবারে চলে আসে। হুয়া কাঁদতে কাঁদতে পালকির ভেতরে আসে। লিন বলে, আমাদের প্রথম প্ল্যান নষ্ট হয়ে গেছে, এখন তুমি কিছু কাঠ জোগাড় করবে। পরে সে চেনের হাত ধরে বিয়ের মণ্ডপে আসে। এদিকে ইউনের বক্স ভেতরে আনা হয়। অন্যদিকে হুয়া কিছু কাঠ জোগাড় করে স্টাডি রুমের সামনে রাখে। এদিকে ইউন বক্স থেকে বের হয়। তখন সে দেখতে পায় এই ঘরে একটা বাঘের ছবি আছে। হঠাৎ করে সেখানে লিন চলে আসে, তাই সে সেই বাঘের ছবির পেছনে লুকিয়ে পড়ে। অন্যদিকে লিন সেই বক্সের কাছে গিয়ে খুলে দেখে যে তার মামা মামি তাকে কি দিল। তখন সে দেখতে পায় শুধু জামা কাপড়। সে বলতে থাকে, এই বক্স তো একদমই ভারী না। এরপর সে টেবিলের উপরে চেনের জন্য একটা চিঠি রাখে। পরে সে তার হেয়ারপিন খুলতে থাকে। তবে ইউন এইভাবে থাকতে থাকতে হঠাৎ পড়ে গেলে সেখানে শব্দ হয়। লিন উঠে সেই জায়গা চেক করতে যায়, তবে ইউন তার পেছনে পেছনে ঘুরছিল। হঠাৎ করে লিন পেছনে তাকালে ইউন পর্দা টেনে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। লিন চিৎকার করে বলতে থাকে, চোর এসেছে, চোর এসেছে। ইউন লুকিয়ে দেখতে পায় লিন ঘর থেকে বের হচ্ছে এবং তার হাতে যে টাকার পুঁটলিটা রয়েছে সেটা মূলত ইউনের কাছ থেকে পড়ে গেছে। এদিকে চেন বলতে থাকে, কোথা থেকে আবার চোর আসলো? দেখো, আজ যে মাল এসেছে সেটা আবার সেই চোর টের পেয়ে এসেছে নাকি? ওই চোর যাতে কোনোভাবে এখান থেকে পালাতে না পারে। তখনই ইউন চিৎকার করে বলে, বউ পালিয়ে গেছে। এটা শুনে তো চেন একদম হতবাক হয়ে যায়। এদিকে বাড়ির গার্ডরা একবার এদিকে আর আরেকবার ওদিকে দৌড়াদৌড়ি করছিল, কারণ তারা বুঝতেই পারছিল না তারা আগে চোর ধরবে না বউ ধরবে। এদিকে ইউন স্টাডি রুমের সামনে এসে কাঠ দেখে বলতে থাকে, এখানে আবার কে কাঠ সাজালো? সে লাথি দিয়ে সেগুলো ফেলে দেয়। এরপর সে ভেতরে ঢুকে হিসাবের খাতা খুঁজতে থাকে। এদিকে লিন হুয়াকে বলে, কাঠ কোথায়? তখন তারা সেখানে গেলে দেখতে পায় কাঠ তো ভেঙে পড়ে আছে। তারা সেগুলো আবার সাজাতে শুরু করে। অন্যদিকে ইউন সেই হিসাবের খাতা পেয়ে যায়। লিন বাইরে থেকে শব্দ শুনে তাকালে বুঝতে পারে ভেতরে চোর রয়েছে। সে তখন চিৎকার করে বলে, স্টাডি রুমে চোর এসেছে। এই বলে সে হুয়াকে নিয়ে পালাতে থাকে। ইউন বলতে থাকে, এই শহরে আসার পর থেকে দুর্ভাগ্য আমার পিছুই ছাড়ছে না। তখনই চেন তার লোকজন নিয়ে চলে আসে। ইউন পালিয়ে যায়। চেন তার লোকেদেরকে ইউনের পিছু করতে বলে আর সে তার বাটলারকে বলে তার বউকে ধরে নিয়ে আসতে। ইউন বাইরে আসলে তার সৈনিক তাকে একটা মাস্ক দেয়। এদিকে এরা দুজন বাইরে এসে ঘোড়ার কাছে আসলে লিন বলে, মনে হচ্ছে এই ঘোড়াটা বেশি দৌড়াতে পারবে। তারা সেই ঘোড়ায় চড়ে পালাতে থাকে। ওই সময় ইউন এসে তাকে দেখে বলতে থাকে, মেয়েটা আসলেই পালিয়ে যাচ্ছে। তখন সে দেখতে পায় সে তো তার নিজের ঘোড়া নিয়ে গেছে। ইউন অ্যাকাউন্ট বইটা তার সৈনিককে দিয়ে বলে অন্য রাস্তা দিয়ে পালাতে, আর সে অন্য রাস্তা দিয়ে যাবে। সে যেই ঘোড়াটায় চড়ে সেটা ছিল লিনের ঘোড়া। ঘোড়াটা ঠিক মতো চলছিলই না। ইউন জঙ্গলে চলে আসে, তবে ঘোড়া দৌড়ানো বাদ দিয়ে হাঁটা শুরু করেছে। এদিকে লিন নদীর ঘাটে চলে এসেছে। মাঝি যখন তাকে দেখতে পায় তখন মাঝি বলে, আমাকে মাফ করবেন, আমি আপনাকে নিয়ে যেতে পারবো না। আপনাকে সারা শহরের মানুষ চেনে, আপনার আজ বিয়ে সেটাও সবাই জানে। আমি আপনাকে পালাতে সাহায্য করলে ফ্যান পরিবার আমাকে মেরে ফেলবে। সে একাই নৌকা নিয়ে যেতে থাকে। ওই সময় চ্যানেল লোকেরা সেখানে চলে আসলে লিন পালাতে শুরু করে। তখন সে একজনের সঙ্গে ধাক্কা খায়। সে যখন বুঝতে পারে লিন বিয়ে থেকে পালাচ্ছে তখন সে তাকে সাহায্য করে। তারা লুকিয়েছিল। এরপরে তারা বাইরে আসলে সেই মেয়েটা যে কিনা ছেলে সেজেছিল সে বলে, আমার নাম জীবো, আপনার নাম কি?
লিন বলে, আমাকে আপনি চেনেন না? জিবো বলে, আমার কি আপনাকে চেনা উচিত? লিন তখন নিজের পরিচয় দেয়। জিবো জিজ্ঞেস করে, লিন কোথায় যাচ্ছে? লিন বলে, আমি ইয়োজো শহরে যাব। সে বলে, আমিও সেখানে যাব, আমার কাছে একটা উপায় আছে। এরপরে দেখা যায় ওই বাটলার লাল পোশাক পরা একজনকে দেখে তাদের পেছনে যেতে থাকলে এদিক দিয়ে লিন বেরিয়ে মাঝিকে একটা জেট দেয়, যেটা ছিল জিবোর জেট। তাই মাঝি তাকে নৌকায় উঠতে বলে। অন্যদিকে বাটলার জিবোকে ধরে। জিবো তাদেরকে ধোঁকা দেওয়ায় সে তাকে মারতে চায়। তখন জিবো বলে, রাজ্যের সাধারণ মানুষকে শুধু শুধু শাস্তি দেওয়া কত বড় অপরাধ হয়তো আপনি জানেন না। একবার আমার গায়ে হাত তুলে দেখুন। এতে বাটলার আর তাকে মারে না। অন্যদিকে হুয়ার হাত থেকে তার পুতুল পড়ে যায়। লিন সেটা তুলে দেয়। এরপরে তাদের নৌকা চলতে থাকে। লিন ভাবতে থাকে, ওই জিবো ভাইয়া আমাকে সাহায্য করলো, জানি না ওনার কি অবস্থা। এরপর সে হিসাব করতে থাকে যে তার কাছে মোট কত টাকার জিনিস আছে। এদিকে ইউনের ঘোড়া এখন দাঁড়িয়ে পড়েছে। ওই সময় সৈনিকরা তার গায়ে তীর ছুঁয়ে দিলে সে সেগুলোকে ডজ করতে থাকে। ঘোড়া এটা দেখে তাড়াতাড়ি পালিয়ে যায়। ইউন বলে, কিরে তুই না দৌড়াতে পারিস না? তখন তার গায়ে একটা তীর লেগে যায়। সে আহত অবস্থায় পাহাড়ের কিনারায় চলে আসে। নিচে পানি ছিল। সে মাথা ঘুরে পানিতে পড়ে যায়। এদিকে চ্যান লিনের চিঠি পড়ে, যেখানে লেখা ছিল, এই বিয়েতে আমি খুশি না, দয়া করে আমাকে আর খুঁজবেন না। চ্যান বলতে থাকে, আমাকে ছেড়ে গেলেই তুমি ভালো থাকবে? সে তার লোকেদেরকে বলে, চোর এসে অ্যাকাউন্ট বই নিয়ে গেল, আমার বউ পালিয়ে গেল, তোমাদের কি মনে হয় তোমরা আজকে কেমন কাজ করেছো? বাটলার তার কাছে ক্ষমা চাইতে থাকে। চ্যান তাদেরকে ওই চোরকে ধরতে বলে আর অ্যাকাউন্ট বই যে চুরি হয়ে গেছে এই খবর ইয়োজো শহরে পাঠিয়ে দিতে বলে। তখন একজন দাস এসে বলে, ম্যাডামের মামা মামি এসেছে। সে তাদের সঙ্গে দেখা করতে যায়। সেই মহিলা চ্যানকে কতগুলো টাকা দিয়ে বলে, আমরা আপনাকে এগুলো ফিরিয়ে দিচ্ছি। চ্যান বলে, আমি আপনাদের টাকা দিয়েছি, আবার ফিরিয়ে নেওয়ার জন্য নয়। তার মামা বলে, কিন্তু লিন তো পালিয়ে গেছে। চ্যান বলে, পালিয়ে গেছে, আমি আবার নিয়ে আসব। আপনারা এতদিন ধরে তাকে লালন পালন করেছেন, তার আত্মীয় স্বজন কোথায় কোথায় থাকতে পারে অবশ্যই জানেন। তার মামি বলে, ওর একটা দূর সম্পর্কের ফুপু আছে, ইয়োজো শহরে থাকে, আমার মনে হয় ও সেখানেই যাচ্ছে। এদিকে এরা আলোচনা করতে থাকে, আমরা যে আন্টির কাছে যাচ্ছি সে কি আমাদেরকে তার বাড়িতে থাকতে দেবে? লিন বলে, সঠিক জানি না, ওনার সঙ্গে আমার অত ভালো সম্পর্ক না, তবে যে করেই হোক সেখানে আমাদের থাকতেই হবে। এরপর একটা ভালো ছেলে দেখে আমি বিয়ে করব। হুয়া বলে, তাহলে তুমি চ্যানকে ফেলে রেখে আসলে কেন? লিন বলে, কারণ চ্যানকে আমি পছন্দ করি না, ওকে কখনোই আমি আমার স্বামী হিসেবে চাই না। অন্যদিকে চ্যান বলে, তাহলে আমাকেও এবার ইয়োজো শহরে যেতে হবে আমার স্ত্রীকে ফিরিয়ে আনতে। এরপরে সে একটা পাখি ধরে বলে, লিন, হয়তো তুমি জানো না, তুমি বাঁচলেও আমার, মরলেও আমার। এদিকে হুয়ার প্রচন্ড খিদা পেয়েছে, তবে নৌকাতে তেমন কোনো খাবার ছিল না। তাই লিন বাইরে আসে মাছ ধরতে। হঠাৎ করেই তারা বুঝতে পারে কোনো মাছ তাদের টোপ ধরেছে। লিন বলতে থাকে, মনে হচ্ছে অনেক বড় মাছ, মাছটাকে ভালো মতো স্যুপ বানাবো। এই বলে তারা শক্তি দিয়ে সেটাকে টানতে থাকে। তখন দেখা যায় সেই দড়ি ধরে উঠে এসেছে ইউন। এটা দেখে তো তারা ভয় পেয়ে যায়। লিন তার দড়ি কেটে দিতে চায়। সে বলে, কালো পোশাক পরা, মাস্ক পরা, গায়ে তীর লেগে আছে, এমন লোককে বাঁচানো মানে নিজেদের বিপদ ডেকে আনা। তখন হুয়া বলে, আপু, তুমি আমার পুতুলটাকে বাঁচিয়েছো, আর একটা মানুষকে বাঁচাবে না? তবে লিন কিছুতেই রাজি হতে চায় না। হুয়া বলে, যেদিন আমাদের বাবা মায়ের সঙ্গে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেদিন যদি কেউ তাদেরকে সাহায্য করত তাহলে আজ আমরা অনাথ থাকতাম না। এই কথা শুনে লিন ইউনকে ওঠায়। হুয়া তার চেহারা দেখতে চাইলে লিন না করে। সে বলে, আমরা যত কম জানবো ততই আমাদের জন্য ভালো। এরপরে লিনশি মাঝিকে বলতে চায় তীরে থামিয়ে একটা ডাক্তার ডাকতে, কিন্তু তখনই তারা চিৎকার শুনে এসে দেখতে পায় লিন সেই তীর বের করে ফেলেছে। হুয়া বলে, তুমি এটা কি করলে? যদি ভাইয়াটা মরে যেত? সে বলে, মরে গেলে সেটা ওনার ভাগ্য হতো। ইউন মনে মনে বলতে থাকে, কি কঠোর মেয়ে। এরপরে সে তার আঘাতে ওষুধ লাগিয়ে দেয়। এভাবে রাত পার হয়ে যায়। পরদিন সকালে তারা একটা মাছ ধরে সেটার স্যুপ বানায়। লিন ইউনকে কোনো মাছ ছাড়া একটু স্যুপ দিয়ে আসতে বলে। আর হুয়াকে বলে যে ইয়োজো শহরে গিয়ে তুমি কিন্তু কাউকে বলবে না যে আমাদের নৌকায় একটা ছেলে ছিল, তাহলে কিন্তু আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। বিয়ের জন্য আমি ভালো ছেলে পাবো না। এদিকে ইউন স্বপ্নে দেখতে থাকে তার বাবা মারা যাওয়ার পর তার মা অনেক বেশি ভেঙে পড়েছে এবং সেই ইউনকে নিয়ে মরার জন্য নদীর দিকে যাচ্ছে। ইউন বলতে থাকে, মা তুমি এমন করো না, আমি তো আছি। কিন্তু তার মা তার কথা শোনে না। ইউন যখন ডুবে যাচ্ছিল তখন একটা মেয়ে এসে তাকে বাঁচায়। সে মেয়েটার হাত ধরলে দেখা যায় বর্তমানে সে লিনের হাত ধরেছে। লিন স্যুপটা দেয়
আর খেয়ে নিতে বলে। সে চলে যাওয়ার সময় বলতে থাকে, ওই চোর যদি আমার বিয়ের জিনিসগুলো চুরি না করতো তাহলে আমাদের কাছে অনেক টাকা থাকতো। ইউন বলতে থাকে, এই মেয়েটাও বিয়ে থেকে পালিয়ে এসেছে। তখন সে লিনের সেই পোশাকটা দেখতে পায় যেটা লিন বিয়ের দিন পরেছিল, এবং সে বুঝে যায় যে এটা সেই মেয়ে যে তার প্ল্যান নষ্ট করে দিয়েছে, এমনকি তার ঘোড়াটা পর্যন্ত নিয়ে গেছে। রাগে সে তার হাত পা ছুঁড়লে তার স্যুটটা পড়ে যায়। লিন এসে তার সঙ্গে রাগারাগি শুরু করে। সে বলে, আপনি খাবার ফেলেছেন, এ টাকা দিন। কিন্তু ইউনের কাছে তো কোনো টাকা ছিল না, কারণ ওই টাকা তো লিন পুড়িয়ে ফেলেছিল। লিন বলে, এখানে থাকতে হলে আমার 3টি শর্ত মানতে হবে। প্রথম, আপনার সঙ্গে যে আমার দেখা হয়েছে এই কথা আপনি কাউকে বলতে পারবেন না। দ্বিতীয়, আপনি বাইরে থাকবেন, কখনোই ভেতরে যাবেন না। ইউন বলে, আমি অসুস্থ, ঠান্ডার মধ্যে বাইরে থাকলে। সে বলে, আমি আপনাকে না বাঁচালে আপনি পানিতেই মরে থাকতেন। আর 3 নম্বর শর্ত হলো, আপনি একদম চুপ থাকবেন। এরপর সে ভেতরে চলে যায়, আবার ওষুধ দিয়ে যায়। এভাবেই সময় কাটতে থাকে। হঠাৎ করেই অনেক বৃষ্টি শুরু হয়, কিন্তু তারপরেও লিন ইউনকে ভেতরে আসতে বলে না। ইউন মাঝির একটা বৃষ্টির পোশাক পরে। এভাবে আরো সময় কাটতে থাকে। পরদিন সকালে লিন সকালের খাবার নিয়ে ইউনের কাছে আসে। ইউন তো ভীষণ অবাক হয়ে যায় যে হঠাৎ করে এই মেয়ে তার সঙ্গে এত ভালো ব্যবহার কেন করছে। লিন বলে, দেখুন, আমরা ইউজোর একদম কাছাকাছি চলে এসেছি, তাই আপনার এখানেই নেমে যাওয়া উচিত। ইউন বলে, এখানে মানে পানিতে? সে বলে, হ্যাঁ, নয়তো আপনাকে আমাদের নৌকায় দেখলে মানুষ খারাপ ভাববে। ইউন বলে, আর যদি আমি মরে যাই? সে বলে, তাহলে ভাববেন যে আমি আপনাকে বাঁচাইনি। ইউন ভাবতে থাকে, এই মেয়ে কতটা খারাপ। সে বলে, ম্যাডাম, আমি কি আপনার নামটা জানতে পারি, যাতে ভবিষ্যতে আমি আপনাকে এর প্রতিদান দিতে পারি? সে বলে, না, লাগবে না। ভবিষ্যতে যদি আমাদের কখনো দেখা হয় তাহলে আপনি ভাববেন যে আমাদের কখনো দেখাই হয়নি। ইউন এরপর পানিতে ঝাঁপ দেয়। এদিকে ইউজোর ঘাটে আমরা এক রাজকুমারকে দেখতে পাই। এর নাম হলো আমান। সে এখানে জীবর অপেক্ষা করছে। আসলে সে জীবকে কখনো দেখেনি। সামনেই তারা জীবর নৌকা দেখতে পায়, তবে তারা তো জানে না যে জীবর নৌকায় এখন লিন আসছে। অন্যদিকে লিন অনেক বেশি সাজগোজ করছিল, কারণ এখানে তাকে একটা ছেলে জোগাড় করতে হবে। তাই তাকে যদি সুন্দর না লাগে, ছেলেরা তো তার পেছনে ঘুরবে না। এরপরেই সে সাজগোজ করে যখন বের হয় তখন দেখা যায় সব লোক তার দিকে তাকিয়ে আছে। হাওয়া বলে, আপু, তোমাকে তো কেউ দেখছে না। তখন দেখা যায় আসলে এইসব তো লিনের কল্পনা, বাস্তবে কেউই তাকে দেখছে না। সে বলে, হয়তো ঘুমটার কারণে আমার চেহারা দেখতে পারছে না। লিনসি পাখা দিয়ে বাতাস করতে থাকে। তারপরও কেউ না দেখলে সে জোরে জোরে বাতাস করতে থাকে, কিন্তু এরপরেও কেউ তার দিকে ফিরেও তাকায় না। হঠাৎ করেই অনেক লোকেরা বলতে থাকে, দেখো দেখো কি সুন্দর। লিন মনে করে তাকে দেখছে, তবে তারা তো সবাই দৌড়ে একটা দোকানে চলে যায়। তখন সামনে একটা ছেলে এসে বলে, ম্যাডাম, একটু সরবেন, আপনি আমার রাস্তায় দাঁড়িয়ে আছেন। রাগ করে লিন ঘুমটা ছাড়াই দাঁড়িয়ে থাকে। তখন তারা দেখতে পায় সামনে দিয়ে অনেকগুলো সুন্দরী মেয়েরা যাচ্ছে। লিনসি বলে, ম্যাডাম, এই শহরে দেখছি সুন্দরী মেয়েদের অভাব নেই। লিন বলে, তাতে কি হয়েছে, প্রত্যেক মানুষ তার জায়গায় সুন্দর। চলো আগে লু ম্যানশনে যাই। এদিকে দেখা যায় ইউন লু ম্যানশনে এসেছে। তার সৈনিক তাকে অ্যাকাউন্ট বই দেয় আর বলে যে আমি ঠিকানা অনুযায়ী সেখানে গিয়েছিলাম, তবে সল্ট পিটার পাইনি। মনে হচ্ছে তারা সেগুলো আগেই সরিয়ে ফেলেছে। এদিকে দেখা যায় এরাও লু ম্যানশনে চলে এসেছে এবং এইবার তারা তাদের দ্বিতীয় প্ল্যান কাজে লাগাবে। এরপর আমরা বাড়ির ভেতরে লিনের আন্টি ইংকে দেখতে পাই। সে এখন কার্ড গেম খেলতে যেতে চাইছিল, তবে তখন সে জানতে পারে একজন তার সঙ্গে দেখা করতে এসেছে। সে তাদেরকে ভিতরে আনতে বলে। অন্যদিকে ইউনের সেবক বলে, ভালোই হয়েছে, আপনার আঘাত ঠিক সময়ে চিকিৎসা পেয়েছে। ইউন বলে, হ্যাঁ, কারণ আমি একটা ভালো মানুষের দেখা পেয়েছিলাম। সেবক বলে, তাহলে তো তাকে ধন্যবাদ জানানো উচিত। ইউন বলে, কোনো দরকার নেই। সে বলে, আপনি কি তার নাম জানেন? আপনার কি তার চেহারা মনে আছে? ইউন বলে, আমি দুনিয়ার সবার চেহারা ভুলে গেলেও ওনার চেহারা জীবনেও ভুলবো না। এদিকে এদেরকে ভেতরে আনা হলে লিন হুয়ার গায়ে ইশারা দিলে হুয়া কাঁদতে কাঁদতে তার আন্টির কাছে চলে যায়। লিন একটা রুমালে কিছু ওষুধ লাগিয়ে সেও কান্না করতে থাকে। তার চোখ দিয়েও পানি পড়ছিল। তার আন্টি তাদের কান্না দেখে বলে, আমি খুব খুশি হয়েছি যে তোমরা আমাকে মনে রেখেছো। এরপরে তারা একসঙ্গে বসলে লিন বলে যে আমি আপনার জন্য পিঠা এনেছি, কিন্তু দেখা যায় পিঠা তো নষ্ট হয়ে গেছে। তখন আমাদেরকে দেখানো হয় নৌকায় হুয়া পিঠা খেতে চেয়েছিল। সে বলে, ওইখানে পৌঁছাতে 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 পিঠা তো নষ্ট হয়ে যাবে। লিন বলে, নষ্ট হয়ে গেলেও উনি এটা বুঝবে যে আমরা ওনার জন্য ভালোবেসে এটা এনেছি। আমাদের দরকার ওনার মন জোগানো, যাতে আমরা ওই বাড়িতে থাকতে পারি। বর্তমানে সে আবার কান্না করতে থাকে,
কারণ সে এত কষ্ট করে পিঠা নিয়ে এসেছে, সেগুলো নষ্ট হয়ে গেল। তার আন্টি খেতেই পারলো না। তার আন্টি তখন বলে, না না, এগুলোর জন্য কান্না করতে হবে না, তুমি যেহেতু এসেছো তাহলে কয়েকদিন এখানে থেকে যাও। এরপর সে তাদের নিয়ে বড় ম্যাডামের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। অন্যদিকে ইউন তার সেবক চুয়ানকে জিজ্ঞেস করে, আমি যখন ছিলাম না বাড়িতে কিছু হয়েছে? চুয়ান বলে, অবশ্যই হয়েছে। সব ম্যাডামরা আপনার জন্য পিঠা, ফুল, কত কিছু পাঠিয়েছে। আজকে রাতে একটা অনুষ্ঠান আছে, সেখানে সব ম্যাডামরা আসবে আর বড় ম্যাডামরাও আসবে। তবে আজ মহলে একটা নতুন মেয়ে এসেছে। ইউন বলে, এটা আর নতুন কি, কয়দিন পরে পরেই তো নতুন মেয়েরা আসে। চুয়ান বলে, না না, এই মেয়ে আলাদা, সে ইং ম্যাডামের ভাতিজি, সৌজ শহর থেকে এসেছে। এটা শুনে ইউনের সন্দেহ হয়। এদিকে লিন তার আন্টিকে বলে, বড় ম্যাডাম কেমন মানুষ, আমি ওনার সঙ্গে কিভাবে কথা বলবো? তার আন্টি বলে, তোমার ভয় পাওয়ার কিছু নেই, আমাদের বাড়িতে মেয়েদের সংখ্যা কম, তাই বড় ম্যাডাম মেয়েদেরকে অনেক আদর করে। লিন বলে, মেয়ে কম মানে? তার আন্টি বলে, বড় ম্যাডামের 3 ছেলে, বড় ছেলে সংসারে আবার 2 ছেলে, মেজো ছেলে সংসারেও 2 ছেলে। এর মধ্যে বড় ছেলেটা সব দিক থেকে ভালো, আর ছোটটা একটু বেশিই ছোট। আর ছোট ছেলের ঘরে একটাই ছেলে, ওর নাম ইউন। এই ছেলে একটা প্লে বয়। লিন ভাবতে থাকে, তাহলে আমাকে দ্বিতীয় পরিবারের যে ছেলেটা তাকে পটাতে হবে। এরপর তারা বড় ম্যাডামের কাছে যায়। এখানে বড় ম্যাডামের যে বড় পুত্রবধূ তাকেও আমরা দেখি। বড় ম্যাডাম লিনকে দেখে অনেক খুশি হয়। তখনই ইউন সেখানে আসে। ইউনের তো লিনকে দেখেই মেজাজটা খারাপ হয়ে যায়, তবে সে এখানে কাউকে বুঝতে দেয় না। অন্যদিকে লিন তাকে চিনতেই পারে না। এরপর আমাদেরকে একটা প্যাভিলিয়ন দেখানো হয়, যেখানে অনেকগুলো মেয়ে কিভাবে সোজা হয়ে ট্রে ধরে রাখতে হয় সেটা শিখছিল। এরা সবাই ছিল এই শহরের নামি দামি পরিবারের মেয়েরা, যারা ভদ্রতা এবং অন্যান্য টুকিটাকি জিনিস শেখার জন্য এই জায়গায় এসেছে। যেহেতু এই বাড়ির বড় ম্যাডাম মেয়েদের অনেক পছন্দ করে, তাই সেই এইসব মেয়েদের ভালো মতো নিয়ম কানুন, ভদ্রতা শেখানোর ব্যবস্থা করে দিয়েছে। এরপর সেই মহিলা চলে গেলে এরা সবাই একটু শান্তি পায়। তখন তারা জানতে পারে আজ ইউন বাড়িতে এসেছে, তাই তাকে দেখার জন্য সবাই দৌড়ে যেতে থাকে। এদিকে ইউন লিনকে দেখে ভাবছিল, ভদ্র সাজার নাটক করছে, দেখে তুমি কয়দিন নাটক করে থাকতে পারো। লিন তাকে দেখে বলে, আপনি কি 3য় মাস্টার? সে বলে, তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? তখনই ওই সকল মেয়েরা সেখানে চলে আসে। দাদি লিনের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেয়। এরপর রাতের বেলা অনুষ্ঠান শুরু হয়ে যায়। এখানে ইউন বারবার লিনকে দেখছিল, আর অন্যান্য মেয়েরা কানাকানি করে বলছিল, ইউন মাস্টার এই মেয়েটাকে বারবার কেন দেখছে? ইউন এরপর বলে, পুরো লু পরিবারের পক্ষ থেকে আমি আপনাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। ওইসব মেয়েরা হা করে এসব দেখতে থাকে, কিন্তু ইউন এখানেই থামে না। সে বলে, এই মাছের স্যুপটা অনেক ভালো হয়েছে, এটা আপনি খেয়ে নিন। বাকি মেয়েদের তো রাগে শরীর জ্বলে যাচ্ছিল। দাদি বলতে থাকে, তার মানে ইউনের এই ধরনের মেয়ে পছন্দ। সে বলে, লিন, আমার মনে হচ্ছে ইউন তোমাকে পছন্দ করে ফেলেছে, তাই তোমাকে টিজ করছে। ইউন বলে, দাদি, আমি ওকে টিজ করছি না। আজ আমি শুনেছি একটা নতুন মেয়ে এসেছে। আমি ভেবেছিলাম এ তো নতুন কিছু না, কিন্তু যখন আমি ওনাকে দেখলাম তখন ওনার চেহারা, ওনার কণ্ঠ, ওনার কথা বলার স্টাইল, এগুলো আমার খুবই ভালো লেগেছে। বুঝতেই পারছো বাকি মেয়েদের অবস্থা এখন কেমন লাগছে। লিন বাকি মেয়েদের দিকে তাকালেই বুঝে যায় যে সে অলরেডি অনেক মানুষের শত্রু হয়ে গেছে। সে মনে মনে বলতে থাকে, এই বাড়িতে না আরো ছেলেরা আছে, সেগুলো কোথায়? তখনই বাড়ির অন্যান্য ছেলেরা চলে আসে। এর মধ্যে দাদি বাড়ির দ্বিতীয় ছেলে শিয়ানের সঙ্গে লিনের পরিচয় করিয়ে দেয়। শিয়ানের মা বলে, তুমি ওই দূরে গিয়ে বসো, মানে সে চায় না যে শিয়ান লিনের কাছাকাছি বসুক। এরপর অনুষ্ঠান শেষ হলে হঠাৎ করেই লিন দেখতে পায় শিয়ান আর ইউন একসঙ্গে আসছে, তাই সে লুকিয়ে পড়ে। শিয়ান বলতে থাকে, তুমি এতদিন কোথায় ছিলে? আমি দাদিকে কতভাবে বুঝিয়েছি। তখন ইউনের লিনের উপর নজর পড়ে যায়। সে বলে, আসলে আমার একটা মেয়ে পছন্দ হয়ে গেছে। শিয়ান বলে, সেটা তো ভালো কথা, কেমন মেয়ে, পরিবার কেমন? ইউন বলে, সে কোনো নোবেল পরিবারের মেয়ে নয়। শিয়ান বলে, তাহলে তো বাবাকে রাজি করা খুব মুশকিল। ঠিক আছে, আমি মানিয়ে নেব, তুমি বলো। ইউন বলে, মেয়েটার মধ্যে ভদ্রতা অনেক কম। শিয়ান বলে, তাহলে তো মাকেও রাজি করানো কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাও না হয় আমি মাকে মানিয়ে নেব। তারপর ইউন বলে, মেয়েটার একটা বিয়ে হয়েছে। এটা শুনে শিয়ান বলে, অসম্ভব, এটা কোনোদিনও সম্ভব না। তোমার বাবা মা মারা যাওয়ার পর সবাই জানে তোমার বাবা একটা খারাপ মানুষ ছিল, কিন্তু আমি জানি সে ভালো মানুষ ছিল, আর তুমিও অনেক ভালো মানুষ। ইউন তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি তো বললেই আমার বাবা মা বেঁচে নেই, তাই আমি কাকে বিয়ে করলাম সেটা দিয়ে কারো মাথা ব্যথা হবে না।
এই বলে সে চলে যায়। এতে লিনের মাথায় একটা আইডিয়া আসে। এরপরে তারা ঘরে গেলে হুয়া আর লিনশি বলে তারা শিয়ান আর ইউনের ব্যাপারে সকল তথ্য জোগাড় করেছে। হুয়া বলে শিয়ান ভাইয়া অনেক বেশি শিক্ষিত এবং স্মার্ট। লিন বলে কিন্তু ইউন দেখতে হ্যান্ডসাম। হুয়া বলে শিয়ান ভাইয়া অনেক ভদ্র। লিন বলে ইউন হ্যান্ডসাম। হুয়া বলে শিয়ান ভাইয়ার অনেক ভালো নামকাম রয়েছে। লিন বলে ইউন হ্যান্ডসাম। দেখো, আমি একটা কথা বলি, আজকে আমি যেটা বুঝতে পেরেছি, শিয়ানের মায়ের হয়তো আমাকে পছন্দ না। তাহলে শুধু শুধু জোর করে সম্পর্কে যাওয়ার দরকার কি? তার চেয়ে বরং আমি ইউনকে বেছে নিলাম। তোমরা আমাকে বলো, সে কি সত্যি প্লে বয়? লিনশি বলে ওনার বাবা মা ছোটবেলায় মারা গেছে। এরপর থেকে বলতে গেলে উনি একা একাই বড় হয়েছে। রাজ্যের বেশিরভাগ মেয়েরাই তার জন্য পাগল, এজন্য তারা তাকে প্লে বয় মনে করে। তবে আসল কথা হলো, সে কখনোই ব্রথাল কিংবা অন্যান্য জায়গায় যায় না। এমনকি তার প্যাভিলিয়নে একটা মেয়ে দাসী পর্যন্ত নেই। শুধুমাত্র একটাই দাস রয়েছে, তাও আবার ছেলে। লিন বুঝতে পারে তার মানে ও শুধুমাত্র প্লে বয় হওয়ার নাটক করে। এদিকে ইউন লিনের ছবি আঁকে। সে বলে হয়তো ভাগ্যই তোমাকে আমার কাছে নিয়ে এসেছে, কিন্তু তুমি যখন এসেই গেছো তাহলে দয়া করে আমার ঝামেলায় জড়িও না। অন্যদিকে লিন তার কেমন ছেলে পছন্দ তার একটা কাগজ বের করে, যেখানে লেখা ছিল তার হ্যান্ডসাম ছেলে পছন্দ। সে বলে বিয়ের পর আমাদেরকে প্রতিদিন একজন আরেকজনের চেহারা দেখতে হবে, তাই আমি একটা হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করতে চাই, যাকে দেখলে অন্তত আমার চোখের শান্তি হবে। যেহেতু আমি একটা ঘর জামাই বিয়ে করতে চাই, তাই ইউন হবে পারফেক্ট। সে একটা বড় পরিবারের ছেলে হলেও পরিবারে তার তেমন কোনো মান সম্মান নেই, কারণ যেহেতু তার বাবা মা বেঁচে নেই। তাই তারা ডিসিশন নেয় এখন থেকে তারা ইউনকে পটানোর চেষ্টা করবে। এদিকে ইউনের কাছে চুয়ান এসে বলে চিয়ান ম্যাডাম এসেছে। ইউন সেখানে গেলে চিয়ান তাকে একটা পিঠা দেয়। ইউন বলে ধন্যবাদ, তবে এগুলো তুমি আর আমাকে দিও না, রাত হয়ে গেছে, তুমি চলে যাও। অন্যদিকে লিন বলতে থাকে পুরুষের মন জয় করা কোনো ব্যাপার না, ইউন আমার প্রেমে পড়বেই। এখন আমার দরকার ওর কাছাকাছি থাকা। তাই সে বাড়ির ম্যাপ দেখে বের করে ইউনের প্যাভিলিয়ন সবচেয়ে কাছের প্যাভিলিয়ন কোনটা। দেখা যায় শুয়ে প্যাভিলিয়ন ইউনের প্যাভিলিয়নের কাছে। তাই পরদিন সে বড় ম্যাডামের জন্য ভালো খাবার রান্না করে নিয়ে যায়। বড় ম্যাডাম বলে তুমি আমাদের এখানে থেকে যাও, এই শহরে ভালো ভালো ছেলেরা আছে, আমরা দেখে শুনে তোমাকে বিয়ে দিতে পারবো। তখন হুয়া আর লিন কান্নাকাটি করে বোঝায় যে তারাও এখানে থাকতে চায়। তারা আগে যেখানে থাকতো তার মামা মামির কাছে, সেখানে তারা একদমই ভালো ছিল না। এরপর লিন বলে কিন্তু বড় ম্যাডাম, আমার ছোট বোনের খেলার বয়স, আর আন্টির প্যাভিলিয়নে তো ও খেলাধুলা করতে পারে না, ভয় পায় যদি আন্টি বকা দেয়। বড় ম্যাডাম বলে আমাদের অনেক প্যাভিলিয়ন খালি পড়ে আছে, সেখান থেকে তুমি একটা পছন্দ করে থাকতে পারো। পরদিন সকালবেলা লিন লিনশিকে নিয়ে শুয়ে প্যাভিলিয়ন দেখতে যাচ্ছিল। রাস্তার মাঝখানে সে এক জায়গায় বসে। এরপর বলে যদিও আমি সুন্দরী, কিন্তু তারপরও ভালো স্বামী জোগাড় করতে হলে একটু পরিশ্রম তো করতেই হবে। আর এইবার আমি কাজ করব এটা আর এটা দিয়ে। লিনশি বলে ও হেয়ারপিন আর পোশাক দিয়ে? লিন বলে আরে না, বুদ্ধি আর মন দিয়ে। তখনই সে ঘাসের আড়ালে কিছু শব্দ শুনতে পায়। একটু সামনে গেলেই হান নামের একটি মেয়ে তার সামনে চলে আসে। এক এক করে বাকি মেয়েরাও সেখানে বেরিয়ে আসে। সবাই বলতে থাকে যে তারা হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছে। আর লিন বলে যে সে এই প্রথম এই বাড়িতে হাঁটছে, তাই হারিয়ে গেছে। তখনই ইউন আড়াল থেকে তাদেরকে দেখে লুকিয়ে পড়ে। সে বলতে থাকে আমার বাড়ির রাস্তায় সবাই কেন? আসলে তাকে দেখার জন্যই সব মেয়েরা এখানে ভিড় করে। তখন ভদ্রতা শেখানোর সেই ন্যানি চলে আসলে ওইসব মেয়েরা চলে যায়। চুয়ান ইউনকে বলে লিন ম্যাডাম যদি শুয়ে প্যাভিলিয়নে থাকে তাহলে অনেক ভালো হবে। ইউন বলে ভুলেও ও আমার কাছাকাছি থাকতে পারবে না। এরপর সে লিনের কাছে যায়। সে বলে আমি শুনলাম আপনি নাকি নিজের জন্য প্যাভিলিয়ন খুঁজছেন। লিন তাকে হাত দিয়ে ইশারা করে দেখাতে চাইলে সে হাতটা ঘুরিয়ে দিয়ে বলে এই দিকে অনেক ভালো ভালো প্যাভিলিয়ন রয়েছে। সে তাকে একটা প্যাভিলিয়নে নিয়ে গিয়ে বলে দেখুন এটা কত সুন্দর, চারদিকে কত ফুল ফুটে আছে। লিন তখন হাঁচি দিতে শুরু করে। সে বলে ফুলে আমার অ্যালার্জি আছে, আমি এখানে থাকতে পারবো না। ইউন তার হাত ধরে বলে এইদিকে আরো আছে। সে আরেকটা প্যাভিলিয়নে নিয়ে আসে আর বলে এটা দেখুন কত সুন্দর, শান্ত আর নিরিবিলি, এমনকি এর সাথে অনেক বড় একটা পুকুর রয়েছে। লিন বলে না না, পানির কাছে হুয়াকে নিয়ে থাকাই যাবে না, ও তো ছোট মানুষ। ইউন বলে তাহলে এদিকে আরো আছে। কিন্তু তখনই লিন বলতে থাকে এই পুকুরের পানি কত সুন্দর, একদম পরিষ্কার। সে পানিতে বসে পানি ছেটাতে শুরু করে। এরপর লিনশির দিকে তাকিয়ে ইশারা দিলে লিনশি খাঁচা থেকে প্রজাপতি ছেড়ে দেয়। লিন বলে প্রজাপতিগুলো কত সুন্দর,
প্রজাপতিগুলো ধরো। এই বলে সে শুয়ে প্যাভিলিয়নের দিকে দৌড় দেয়। ইউনও তার পেছনে দৌড়ে দৌড়ে যায়। লিন প্যাভিলিয়নে ঢুকবে, তখন ইউন তাকে ডাক দেয়। সে কাছে এসে বলে, আপনার মেকআপ নষ্ট হয়ে গেছে। সে ঠিক করে দেওয়ার বাহানায় তার মেকআপ নষ্ট করে দেয়। তার মেকআপ নষ্ট হয়ে গেছে এই কথা শুনে লিন দৌড়ে ঘরে চলে আসে। তখন লিনশি এসে বলে, এক মুহূর্তে আপনার মেকআপ নষ্ট হয়ে গেল কিভাবে? একটু আগে তো ঠিকই ছিল। লিন বলে, তাহলে ইউন এটা ইচ্ছে করে করেছে? লিনশি বলে, উনি কত খারাপ। লিন বলে, উনি কত ভালো। আমি জানতাম উনি আমাকে পছন্দ করে, এজন্যই তো উনি আমার সঙ্গে দুষ্টামি করে। এরপরে সব মেয়েরাই খবর পেয়ে যায় যে লিন শুয়ে প্যাভিলিয়নে যাবে। এটা শুনে তাদের সবারই মেজাজ খারাপ হয়ে যায়, কারণ তারা সবাই ভদ্রতা শেখার পর ওই প্যাভিলিয়নে থাকতে চেয়েছিল। এদিকে বড় ম্যাডাম এই কথা শোনার পর লিনকে বলে, দেখো ওই প্যাভিলিয়নে কিন্তু অনেকদিন ধরেই মানুষ থাকে না, তাই তুমি ভেবেচিন্তে বলছো তো? লিন বলে, সমস্যা নেই, আমি নিজে গুছিয়ে নিতে পারবো। এদিকে ইউন এই কথা জানলে তার তো মেজাজ আরো খারাপ হয়ে যায়। সে বলে, আমি কিছুতেই ওকে এখানে থাকতে দেব না। ওদিকে মেয়েরাও বলতে থাকে, আমরা কিছুতেই ওকে সেখানে থাকতে দেব না। এরপরে লিন সে প্যাভিলিয়নে আসলে দেখতে পায় সত্যি এই প্যাভিলিয়নের অবস্থা খুবই খারাপ। এর মধ্যেই বাকি মেয়েরা সেখানে চলে আসে। লিউ বলে, তুমি নতুন প্যাভিলিয়নে এসেছো, তাই তোমার জন্য আমরা কিছু উপহার এনেছি। দেখা যায় সেখানে অনেকগুলো পুরনো ফার্নিচার নিয়ে আসা হয়েছে। লিন বলে, আমি শুনেছিলাম ইউজো শহর অনেক উন্নত। এখন দেখছি ইউজো শহরে যেসব ফার্নিচার ব্যবহার করে ওইসব তো আমরা সোজো শহরে আরো 5 বছর আগেই ব্যবহার করা বন্ধ করে দিয়েছি। সবাই বুঝে যায় যে লিন তাদেরকে অপমান করেছে। চলে যাওয়ার আগে লিউ বলে, শোনো, এই প্যাভিলিয়নে কিন্তু ভূত আছে, পরে বলো না যে আমরা তোমাকে সতর্ক করিনি। কিন্তু লিন বলে, আমি এসব বিশ্বাস করি না। তাই তারা চলে যায়। তাদের মধ্যে থেকে তাং নামে একটি মেয়ে সেখানে একটা ছোট উপহার রেখে চলে যায়। এরপরে তারা ভাবতে থাকে এখন তারা কি করবে। লিন বলে, দেখো মেয়েগুলো কত সুন্দর উপহার দিয়ে গেছে, এগুলোকে সুন্দর করে সাজালেই হবে। হুয়া বলে, এগুলো আমরা কি দিয়ে সাজাবো? লিন একটা ছোট পাত্রে কয়েকটা ফুল দিয়ে বলে, এইভাবে। এখন তাড়াতাড়ি এগুলো গুছাতে হবে। লিনশি বলে, আমাদের কাছে একটা ঝাড়ুও নেই। লিন বলে, সেটা তো ভালো কথা, আমি ইউনের কাছ থেকে নিয়ে আসি। যাওয়ার আগে সে একটু সুগন্ধি মেখে নেয়। অন্যদিকে চুয়ান বলে, শুয়ে প্যাভিলিয়নে লিন ম্যাডাম এসেছে, আপনারা দুজন কাছাকাছি থাকবেন, এরপর আপনাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে, কি ভালো লাগবে দেখতে। ইউন তার মাথায় আঘাত করে বলে, অতিরিক্ত কথা বলিস তুই, কতক্ষণ চুপ থাক। এরপর বলে, রাজকুমার আমার কোনো খবর পাঠিয়েছে? তখন সে দেখতে পায় চুয়ান চুপ করে আছে। সে বলে, ও বাবা, আবার রাগ, এই মাসে অর্ধেক বেতন পাবি। চুয়ান এরপর তাড়াতাড়ি করে বলে, সে বলেছে কয়েকদিনের মধ্যেই সে আপনার সঙ্গে দেখা করবে। ইউন বলে, তোর কি কোনো কাজ নেই? চুয়ান চলে যেতে থাকলে সে আবার ডাক দিয়ে বলে, দরজাটা ভালো করে লাগিয়ে দিস। চুয়ান চলে গেলে দরজায় বারবার কেউ নক করলে ইউন সেখানে গিয়ে দেখতে পায় লিন এসেছে। লিন বলে, আমাদের ওখানে ঝাড়ু নেই, আপনাদের ঝাড়ুটা একটু দেবেন। ইউন দরজা লাগিয়ে দিতে চায়, তবে লিনের সঙ্গে সে পারে না। এরপর সে বলে, ঠিক আছে, নিয়ে আসছি। ইউন ঝাড়ু দিয়ে আবার গেট বন্ধ করে দেয়। লিন ঘরে এসে একটা লিস্ট তৈরি করে যে এখন তার কি কি জিনিসের প্রয়োজন। এরপর সে একবার ইউনের কাছে যায় করাতের জন্য, একবার যায় কোরালের জন্য, একবার যায় বটির জন্য, এভাবে সে বারবার যেতেই থাকে। বেচারা ইউন এত পরিমাণ বিরক্ত হয়ে যায় যে তার আর সহ্যই হয় না। এরপর লিন তাকে সবকিছু ফেরত দিয়ে যায়, তবে এর বদলে সে একটা বড় হাতুড়ি নেয়, যেটা তার উঠাতেই কষ্ট হয়ে যায়। এরপর দেখা যায় ইউন দেখতে পায় লিন তার ঘরের সামনে এসে বলছে, এইবার আমি আপনাকে নিতে এসেছি। তখন ইউনের ঘুম ভেঙে যায়। সে রেগে চুয়ানকে বলে, যে করেই পারিস এদেরকে এখান থেকে সরাবি। চুয়ান বলে, মনে হচ্ছে এবার আমাকে আবার আগের পদ্ধতি ধরতে হবে। রাতের বেলা সে মুখে কালি দিয়ে ভূত সাজছিল আর বলছিল, লিন ম্যাডাম আমাকে ক্ষমা করবেন। এরপর সে ভূত সেজে সেখানে যায়। প্রথমে সবাই ভয় পেয়ে যায়, তবে এরপর সে যখন হুয়ার সামনে যায় তখন হুয়া তাকে উল্টা ধরে মারতে থাকে। লিন বলে, বুঝতে পেরেছি তুমি কোথা থেকে এসেছো। এরপরে সে চিৎকার করে বলে, বাড়িতে ভূত এসেছে। ইউন মাস্টার, আমি আপনার কাছে আসছি। সে ইউনের কাছে গেলে দেখতে পায় ইউন আঘাতে ওষুধ লাগাচ্ছে। এরপরে সে নাটক করে ধীরে ধীরে পেছনে যেতে থাকে যাতে ইউন তাকে ধরে, কিন্তু কিছুই হয় না। টেবিল থেকে অ্যাকাউন্ট বই পড়ে গেলে লিন সেটা ধরতে যায়, তখন ইউন তার হাত ধরে ফেলে। ওই সময় তারা একজন আরেকজনকে দেখতে থাকে। তখন পেছন থেকে চুয়ান চলে আসে। সে বলে, আপনাদের বিরক্ত করার জন্য সরি। লিন তাড়াতাড়ি উঠে পড়ে। এরপর একটা মাছ দেখে বলে, আপনি মাছও পালেন? ইউন ভাবতে থাকে এই মেয়ে যায় না কেন। তখন সে পোশাক সরিয়ে দিয়ে
তার কাছে আসে আর বলে, আমি গোসল করতে যাব, আমার সঙ্গে যাবে নাকি? লিন ভয় পেয়ে তাড়াতাড়ি চলে আসে। এরপরে লিন বলতে থাকে, এখনই আমার সঙ্গে গোসল করতে চাইছে, একটু বেশি হয়ে গেল না? অন্যদিকে ওপর থেকে ইউন দেখে লিন হাতের জিনিস বানাচ্ছে। সে বলে, এই জায়গাটা কি অপরিষ্কার ছিল, এই জায়গাটাকে এত সুন্দর বানিয়ে ফেলেছে। তোমার মধ্যে গুণ তো আছে, তবে তুমি ভুল জায়গায় চলে এসেছো। পরদিন সকালে লিন আবার ইউনের প্যাভিলিয়নে আসলে ইউন ইশারা করে চুয়ানকে বলতে থাকে, তুই আটকাতে পারলি না? লিন এসে বলে, সকালবেলা আপনার কাছে চলে এসেছি, আমি কি আপনাকে বিরক্ত করলাম? ইউন বলে, আপনি যখন জেনেই গেছেন তখন আর মিথ্যা বলে লাভ কি? হ্যাঁ, আপনি একটু আমাকে বিরক্তই করেছেন। লিন বলে, গত রাতেও আমি আপনাকে বিরক্ত করেছিলাম, এজন্য আমি আপনার জন্য হ্যান্ডমেড পাখা নিয়ে এসেছি। ইউন বলে, না না, এত দামি জিনিস আমি নিতে পারবো না, আমার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না। লিন বলে, আপনি ভাবছেন এতে আমার কষ্ট হয়? আমি আপনার জন্য জিনিস বানাবো, এতে আবার কষ্ট কিসের? হঠাৎ করেই ইউন 1 মিনিটের জন্য একদম স্তব্ধ হয়ে যায়, কারণ লিন দেখতে তো অনেক সুন্দর ছিল। এরপরে লিন চলে আসলে চুয়ান এসে বলে, ওনাকে পছন্দ করেন না, আবার ওনার উপহারটা তো ঠিকই নিয়ে নেন, তবে আপনি যেহেতু ওনার উপহার নিয়েছেন, এখন যদি আপনি ওনাকে উপহার না দেন তাহলে কিন্তু সেটা খারাপ দেখায়। ইউন বলে, আমার ঘর থেকে যে কোনো একটা জিনিস নিয়ে ওকে দিয়ে আসো, একটু কম দামি জিনিস দিও। লিন ঘরে আসার পরপরই চুয়ান লিনের জন্য একটা পেন্টিং নিয়ে আসে। তারা সেই পেন্টিং খুললে হুয়া বলে, এটা তো আমাদের আপু, দেখো আপুর জামা, আপুর চুল, এমনকি হেয়ার পিনটাও আপুর। লিন বলে, আপনার মাস্টারকে গিয়ে বলে দেবেন আমি অনেক খুশি হয়েছি। এই কথা ইউন জানার সাথে সাথে সে রেগে মেগে বলে, তুই ওই পেন্টিং কেন দিতে গেলি? সে বলে, কারণ আপনিই তো বললেন কম দামি জিনিস দিতে, আমি দেখলাম এমনিতেই আপনি ছবিটা এঁকে ফেলে রেখেছেন, আর আপনি যদি ওনাকে পছন্দই না করেন, আপনি ওনার ছবি কেন এঁকেছেন? এমনিতে ছবিটা ওনার পছন্দ হয়েছে, আমি আরো 2টা দিয়ে আসি। এই কথা শুনে ইউন তাকে ধরে মারতে শুরু করে। এরপর দেখা যায় লিনেরা সবাই মিলে একসঙ্গে কাগজে কাপড়ে রং করে ফুল বানাচ্ছে। লিন বলে, এই পুরো জায়গা আমাদেরকে সবসময় সুন্দর রাখতে হবে, মনে রাখবে। ইউন মাস্টারের মন না হয় আমি জোগাড় করলাম, কিন্তু আমাকে বাকি মেয়েদের সঙ্গেও কম্পিটিশন করতে হবে। এখন দেখা যায় ওই সকল মেয়েরা আজ ইউনকে দেখার জন্য এদিকে আসছে। ইউন ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই ওই সকল মেয়েরা দলে দলে চলে আসে। তারা সবাই বলে, আপনি কি বাইরে যাচ্ছেন? ইউন তখন বলে, না, আমি দেখছিলাম আমার বাড়ির দরজাটা শক্ত কিনা, আপনারা কথা বলুন। এই বলে সে ভেতরে চলে যায়। চুয়ান বলে, আপনি না রাজকুমারের সঙ্গে দেখা করবেন? ইউন বলে, আমানকে বলে দিও আজ রাতে আমার বাইরের প্যাভিলিয়নটাই যেন আসে, এদের সামনে দিয়ে আমি বের হতে পারবো না। বাইরে মেয়েরা কথা বলতে থাকলে হঠাৎ করেই লিন দরজা খুলে বলে, আপনারা কি সৌন্দর্য দেখতে এসেছেন? তাহলে আমার প্যাভিলিয়নে আসতে পারেন। এরপরে সবাই ভেতরে গিয়ে একদম অবাক হয়ে যায়, কারণ এটা দেখতে অনেক সুন্দর লাগছিল। লিন বলে, এখান থেকে আপনারা সৌন্দর্য দেখতে পারবেন। এখানে মোট 3টা লেভেল রয়েছে। 3rd লেভেল থেকে সৌন্দর্য দেখলে কম দেখা যাবে, 2nd লেভেলে এর চেয়ে একটু ভালো দেখা যাবে, আর 1st লেভেল রয়েছে যেখান থেকে সৌন্দর্য একদম সুন্দরভাবে দেখা যাবে। সৌন্দর্য বলতে এখানে লিন ইউনের কথা বলছিল। লিউ বলে, তুমি আমাদেরকে এখানে রাখতে চাইছো, হয়তো তোমার কোনো মতলব রয়েছে। লিন বলে, তাহলে আপনারা টাকা দিয়ে এই জায়গাটা এনজয় করতে পারেন। 3 নম্বর লেভেল 100 টাকা, দ্বিতীয়টা 200, আর 1st লেভেল 300। বেশিরভাগ মেয়েরাই 1st লেভেলে যায়, আর তারা অনেক বেশি চেঁচামেচি করতে থাকলে লিন বলে, বেশি শব্দ করবেন না, তাহলে সৌন্দর্য বের হবে না। এরপরে লিনশি তাদের সবাইকে নিজেদের হাতে বানানো ফুলগুলো দেয়। অন্যদিকে ইউন বলতে থাকে, ওরা কি সবাই চলে গেছে? চুয়ান সেখানে গিয়ে বলে, ওনারা সবাই আছে, 4 দিকে আছে। ইউন কিছু বুঝতে না পেরে সামনে গেলে সবাইকে দেখতে পায়। লিউ বলে, ওই দেখো সৌন্দর্য এসেছে। সবাই তখন তাকে ডাকতে থাকে। লিন তাকে হাই করলে ইউনের তো আরো রাগ উঠে যায়। সে ভেতরে গিয়ে বলতে থাকে, আমি ভেবেছিলাম ও একা থাকবে, এখন তো দেখছি ও সবাইকে নিয়ে এসেছে। অন্যদিকে লিন চিয়ানকে চা দিতে গেলে চিয়ান বলে, আমি প্রথমে আপনাকে দেখে মনে করেছিলাম আপনি হয়তো আমাদের মতোই, কিন্তু এখন বুঝতে পারছি আপনি অনেক আলাদা। আমি আপনার ইন্টেনশন বুঝতে পারছি না। লিন বলে, আপনার কেন মনে হচ্ছে যে আমি আলাদা? সে বলে, কারণ আমরা যা না করি বা না করতে পারি আপনি সেটাই করে দেখান, আর এইবার আপনি কি ইন্টেনশন নিয়ে এসব করছেন তা আমি ঠিক বুঝতে পারছি না, তাই আমার মনে হয় আমার এখান থেকে চলে যাওয়া উচিত। সে এরপর চলে যায়। লিনশি বলে, এরা কেউই ভালো না, সবাই আপনাকে হিংসা করে। লিন বলে, না, একজন আছে যে আলাদা। সে তখন তাংকে দেখিয়ে দেয়,
আর বলে সবাই যখন আমাকে ওইসব ভাঙাচোরা ফার্নিচার দিয়ে যায় তখন একমাত্র ওই ছিল যে আমাকে একটা ভালো উপহার দিয়েছিল, মানে হয়তো আমাকে হিংসা করে না। সে তখন সেই উপহারটা দেখায়। একটু পরেই মেয়েদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তখন লিন এসে তাদেরকে শান্ত করে। এরপর সে তাংকে বলে, চলুন আমি আপনার সঙ্গে অন্য এক জায়গায় যাই। তবে সে তাকে বাইরে নিয়ে আসে। সে বলে, আমি বুঝতে পেরেছি এখানে থেকে আপনি শান্তি পাচ্ছেন না, আর আপনি সৌন্দর্যও দেখতে চান না, তাহলে শুধু শুধু এখানে কেন থাকবেন? তাং বলে, কিন্তু বাকিরা তো সবাই ভেতরে আছে। লিন বলে, কোথায় ভেতরে আছে? চিয়ান অলরেডি চলে গেছে, আপনি চলে গেলেও কেউ কিছু মনে করবে না, শুধু শুধু নিজেকে কষ্ট দিয়ে লাভ কি? তাং তাকে ধন্যবাদ দিলে সে বলে, আমি তো আপনাকে এখনো ধন্যবাদ দেইনি, কারণ এই শহরে আসার পর আপনি প্রথম আমাকে উপহার দিয়েছেন। উপর থেকে ইউন এইসব দেখে বলতে থাকে, এই মেয়ে আবার তাংয়ের সঙ্গে এরকম ব্যবহার কেন করছে? ও কি কোনোভাবে তাংকে ব্যবহার করতে চাইছে? এরপরেই দেখা যায় শিয়ানের মা সেখানে এসেছে। তাকে দেখে সবাই ভয় পেয়ে যায়। এরপরে সবাই এক জায়গায় দাঁড়ালে শিয়ানের মা বলে, কিরকম বেহায়াপনা চলছে এখানে? কোনো ভদ্র বাড়ির মেয়েরা এইগুলো করবে? আমাকে বলো তোমরা এখানে কেন এসেছো? লিন বলে, ওনারা এখানে শুধুমাত্র সৌন্দর্য দেখতে এসেছে। শিয়ানের মা বলে, তো দেখাও আমাকেও একটু, কি সৌন্দর্য দেখতে এসেছে? লিন তখন তার হাতের বানানো ফুলগুলো দেখায়। তখন বাকি মেয়েরা বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা এগুলোই দেখতে এসেছি। লিন বলে, আমি শুনেছি আপনি এই শহরের সবচেয়ে শিক্ষিত এবং সুন্দরী মহিলা ছিলেন, তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে এই সকল কাজ শিখতে পড়তে কত কষ্ট হয়। তাই এই আপুরা একটু বিশ্রাম নেওয়ার জন্য এখানে এসেছিল। আজও এই শহরের মানুষ আপনার প্রশংসা করে, আপনার ছেলের প্রশংসা করে। এগুলো বলতে বলতে সে তাকে একটা ফুল দেয়। এরপর লিনশিকে ইশারা দিলে লিনশির রুমালে ওষুধ লাগিয়ে দেয়। লিন রুমালটা এনে এরপর কান্না করে বলে, আমি চাইলাম একটু ভালো করতে, কিন্তু আমি যে খারাপ করে ফেলেছি এটা আমি বুঝতেই পারিনি। তার অ্যাক্টিং দেখে শিয়ানের মা বলে, আচ্ছা ঠিক আছে, আজকের মতো এটা বাদ দাও, তবে আর কখনো যেন এরকম না হয়। এরপর তারা চলে গেলে লিন বুঝতে পারে আসলে শিয়ানের মাকে ডেকে এনেছে চিয়ান। অপর থেকে ইউন বলতে থাকে, এই মেয়ের তো ভালো ক্ষমতা আছে দেখছি, আমার চাচির মতো মানুষকে ভুলিয়ে ফেলেছে। এরপর সে বলে, এবার আমি ওকে পুরোপুরি আমার রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য ওর কাছে যাব। সে সরাসরি লিনের কাছে এসে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। লিন মনে করে হয়তো ইউন আজ তাকে প্রপোজ করতে চলেছে। সে মনে করে এই জন্য তো তাকে ভালো মতো প্রস্তুত হতে হবে। সে বলে, আমিও আপনাকে কিছু বলতে চাই, তবে এখানে না, সন্ধ্যাবেলা লেকের সামনে, ঠিক আছে? এরপরে সে লেকের মাঝখানের ঘরটাকে সুন্দর করে সাজায়। রাতের বেলা ইউন যখন আসছিল তখন তাকে দেখে লিনশি আয়না ঠিক করে যাতে করে চাঁদের আলো লিনের মুখের ওপর পড়ে। ইউন এসে এক সেকেন্ডের জন্য সে লিনের দিকে তাকিয়ে একদম হারিয়ে যায়। লিন তাকে ভেতরে ডেকে নেয়। এরপর তাকে বলে, আপনি যা বলতে চান বলতে পারেন। ইউন তার কাছে আসতে থাকে। এটা দেখে চুয়ান বলে, চলো আমরা এখান থেকে চলে যাই, এগুলো আমাদের দেখা ঠিক হবে না। ইউন মনে মনে বলে, আমি জানতাম ও আমাকে সরিয়ে দিচ্ছে না, তার মানে ও এভাবেই আমাকে সিডিউস করতে চাইছে। এরপর সে বলে, তুমি অপেক্ষা করছো যে আমি তোমার প্রেমের জালে পড়ে যাব, এরপর তুমি তোমার পরবর্তী ধাপ এগিয়ে নেবে? সে কানে কানে বলে, তুমি যদি কোনো ছেলেকে এইভাবে সিডিউস করো, মনে রাখবে শেষ পর্যন্ত কিন্তু তুমি কোথাও গিয়ে টিকতে পারবে না। এই কথা শুনে লিনের একদমই সহ্য হয় না। সে গায়ের জোরে তাকে একটা থাপ্পড় মেরে দেয়। এরপর উঠে বলে, আপনি কে আমাকে বিচার করার? আমি আপনাকে সিডিউস করছি কিভাবে? প্রতিদিন এত এত মেয়েরা শুধুমাত্র আপনাকে দেখতে আসে, কেন? আপনার মধ্যে কি আছে? আপনি তো তাদের কাউকে নাও করেন না, আবার কারোর সঙ্গে সম্পর্কেও জড়ান না। আপনি কি তাহলে তাদেরকে ইউজ করছেন না? আপনার ব্যবহারে আমি ভেবেছিলাম হয়তো আপনি আমাকে পছন্দ করেন, তবে আপনি যে মেয়েদেরকে শুধুমাত্র এইভাবে ব্যবহার করেন সেটা আমার জানা ছিল না। এই বলে সে চলে যায়। বাড়িতে আসলে লিনশি বলে, ম্যাডাম হাতে কি কিছু হয়েছে? সে বলে, আমি ইউনকে অনেকগুলো কথা শুনিয়ে দিয়েছি, আবার থাপ্পড় মেরেছি। আমি কি করতাম? উনি আমাকে বলেছে আমি নাকি ওনাকে সিডিউস করেছি। লিনশি বলে, উনি তো অনেক বড় অন্যায় করেছে, কিন্তু ম্যাডাম এই কথা যদি বড় ম্যাডাম আর শিয়ান হুজুরের মা জানতে পারে তাহলে তো আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবে। লিন এটা বুঝতে পেরে আবার ইউনের কাছে যেতে থাকে। এদিকে আমার ইউনের গালের দাগ দেখছিল। সে বলতে থাকে, আমি তো ভাবতেও পারছি না যে তুমি শেষমেশ একটা মেয়ের হাতে মার খেয়েছো। ইউন বলে, তুমি কোনোভাবেই ওকে সাধারণ কোনো মেয়ে মনে করো না। ইউন এরপরে তাকে সে ফ্যান পরিবার থেকে যে অ্যাকাউন্ট বইটা এনেছে সেটা দেয়। আমান বলে, অলরেডি আমি বাবাকে সল্ট কিটারের ব্যাপারে জানিয়ে দিয়েছি, এটাও দেব, তবে আমাদেরকে আরো স্ট্রং প্রমাণ জোগাড় করতে হবে। কিন্তু আরেকটা খবর আছে, আমার পঞ্চম ভাই ফিরে আসছে। দেখা যায় পঞ্চম রাজকুমার জঙ্গলের রাস্তা দিয়ে রাজধানীতে আসছে।
এরা দুজন কথা বলছিল, এর মাঝখানে লিন ইউনকে ডাকতে থাকলে ইউন আমানকে লুকিয়ে থাকতে বলে বাইরে আসে। লিন তাকে দেখে কান্না শুরু করে দেয়। সে বলে, আমি ইচ্ছা করে করিনি। ইউন তখন তাকে গাল দেখায়। এরপর আমরা পঞ্চম রাজকুমার ইয়াংকে দেখি, যে কিনা রাজধানীতে ফিরছিল। তবে হঠাৎ করেই কয়েকজন সন্ত্রাসী তাদের উপর আক্রমণ করে দেয়। তবে তারা সহজেই সেই দলের সবাইকে মেরে ফেলে। এরা কারা ছিল এ ব্যাপারে খোঁজ নিতে ইয়াং এর মাস্টার তার হাত বেঁধে দেয় এবং বলে, আমরা গোপন রাস্তা দিয়ে আসছি। তাহলে এই খবর সন্ত্রাসীরা কি করে পেল? আর যারা ফাইট করছিল তারা কোনো সাধারণ ডাকাত ছিল না, মনে হচ্ছে তারা ট্রেনিং করা অ্যাসাসিন। ইয়াং বলে, এই গোপন রাস্তা সম্বন্ধে শুধুমাত্র আমার ছোটবেলার বন্ধু ইউন জানে। অন্যদিকে ইউন তার গালের আঘাত দেখিয়ে বলে, তোমার কত শক্তি, অথচ তুমি আবার কান্না করছো। আমার মনে হয় তুমি এখান থেকে চলে গেলেই ভালো হয়। ওই সময় লিন আমানকে আবছা দেখতে পায়, তবে ইউন তার সামনে চলে আসে। লিন বলে, মনে হচ্ছে ভিতরে কেউ আছে। ইউন বলে, অন্ধকারে তুমি উল্টাপাল্টা দেখছো, রাস্তা ভালো না, চলো আমি তোমাকে এগিয়ে দেই। একটু সামনে গেলে লিন বলে, আজ যেটা হয়েছে সেটা শুধুমাত্র ভুল বোঝাবুঝি। দয়া করে আপনি এই বিষয়টা মনে রাখবেন না। আর অবশ্যই আমিও আজ যেটা দেখেছি সেটা কাউকে বলবো না। ইউন বলে, ও আচ্ছা, তুমি আমাকে ভয় দেখাচ্ছ, ঠিক আছে, তুমি এবার আসতে পারো। কিন্তু লিন ইউনকে আরো কিছু বলতে চায়, তখন সে কাদায় পড়ে যায়, কিন্তু ইউন তাকে ধরে না। এতে লিন প্রচন্ড রেগে যায়। সে বলে, আমি আবার ফেরত এসেছি যাতে আপনার আর আমার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না থাকে, অথচ আপনি কি করছেন, বারবার আমাকে হেনস্থা করছেন। এগুলো করে কি আপনি মজা পাচ্ছেন? সে চলে যেতে থাকলে তার একটা জুতা থেকে যায়। ইউন বলে, জুতা আছে। লিন বলে, যে জুতা পায়ে লাগে না সে জুতার কোনো দরকার নেই। এরপর সে এক পায়ে জুতা নিয়ে আসতে থাকলে তাং তাকে দেখতে পায়। সে বলে, এত রাতে আপনি বাইরে এক পায়ে জুতা নিয়ে কেন হাঁটছেন? লিন তখন অন্য পায়ের জুতাটাও খুলে ফেলে। তাং বলে, চলুন আমি আপনাকে এগিয়ে দিই। এরপরে তারা ঘরে আসলে তাং বলে, আজ আমি আপনাকে জুতা ছাড়া দেখেছি, আপনি অন্যদের থেকে অনেক আলাদা। লিন বলে, যে জুতা ঠিকমতো পায়ে লাগে না জোর করে সেগুলো পায়ে লাগানোর দরকার কি? এরপরে সে তাকে তার হ্যান্ডমেড ফুল বানানোর যে প্রক্রিয়া তার একটা নোট দেয়। সে বলে, আমি দেখেছি তোমার ওই ফুল অনেক পছন্দ হয়েছে, তাহলে তুমি নিজে থেকে এগুলো শিখতে পারো আর মাঝে মাঝে একটু জুতা ছাড়াও হেঁটে দেখতে পারো, ভালোই লাগে। তাং বলে, সত্যি তোমাকে এভাবে দেখলে আমার অনেক ভালো লাগে। লিন বলে, তুমি আমাকে একদম তোমার আপন মনে করতে পারো, নিজের বোন ভাবতে পারো, তোমার মনে যেটা আছে আমার সঙ্গে শেয়ার করতে পারো। তাং তার এই কথাতে ভীষণ খুশি হয়ে যায়, কারণ আজ পর্যন্ত কেউই তাকে এভাবে বলেনি। এদিকে আমান ইউনকে বলে, বাবা চায় তুমি তোমার বাবার পোস্ট নিয়ে নাও, মানে তুমি রাজ্যের জেনারেল হয়ে যাও। ইউন বলে, এটা কোনো কথা? সবাই মনে করে আমার বাবা এই রাজ্যকে ধোঁকা দিয়েছে। এখন আমি যদি আমার বাবার পদে যাই তাহলে অন্যান্য মন্ত্রীরা কি আমাকে মেনে নেবে? তারা কি কখনো আমার প্রতি সম্মান দেখাবে? তাই আগে আমি আমার বাবার নাম ক্লিয়ার করব, তারপরে অন্য কিছু করব। অন্যদিকে ইয়াং এর মাস্টার বলতে থাকে, কেন জানি মনে হচ্ছে ইউন আর আমান একসঙ্গে মিলে আছে, হয়তো তারা মিলেই আজকের অ্যাটাকটা করিয়েছে। ইয়াং বলে, ইউন আমার ছোটবেলার বন্ধু, ও কি করে এরকমটা করতে পারে? মাস্টার বলে, ক্ষমতার লোভ মানুষকে বদলে দেয়। তবে ইয়ানের এগুলো বিশ্বাস হচ্ছিল না। এদিকে ইউন বলতে থাকে, এই লিন মেয়েটাকে আমার একদমই সুবিধার মনে হচ্ছে না। আমি যখন সোজো গিয়েছিলাম তখন থেকেই আমি ওকে দেখছি, এখন ও আমার পিছু পিছু আমার শহরে চলে এসেছে, আবার আমার বাড়িতে থাকছে। এমন কি মনে হচ্ছে না যে ও অল্প সময়ের জন্য এসেছে? আমার মনে হয় ও হয়তো ফ্যান পরিবারের কোনো গুপ্তচর। আমান বলে, কি সব বাজে কথা, একদম সাধারণ একটা মেয়ে, তাকে কিনা তুমি গুপ্তচর বানিয়ে দিচ্ছ। সে ইউনের কথায় একদমই কান দেয় না। এদিকে লিন মন খারাপ করছিল। সে বলে, যে করেই হোক আমার বাবা মায়ের রেখে যাওয়া সম্পদ আমাকে উদ্ধার করতেই হবে। তখন সে মনে করে ছোটবেলায় তার বাবা মা তাকে গাড়িতে করে দূরে পাঠিয়ে দিয়েছিল। বর্তমানে লিন বলে, এ পর্যন্ত আসতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, তাই এত সহজে আমি হার মানবো না। একটা ঘর জামাই আমাকে জোগাড় করতেই হবে। এদিকে আমান চলে যাওয়ার আগে ইউনকে বলে, তুমি কি আমাকে আরেকটা বিষয়ে সাহায্য করতে পারবে? আমি ঝো ইয়াংলিংকে খুঁজতে নদীর ঘাটে গিয়েছিলাম, তবে তার নৌকায় অন্য একটা মেয়ে এসেছে। আমি তো কখনো তাকে দেখিনি, আমি তো জানিও না ও কি এখানে এসেছে না আসেনি। ইউন বলে, আমি একটা জিনিস বুঝতে পারছি না। আমি জানি তোমার ঝোতানের সাহায্যের প্রয়োজন, কিন্তু তাই বলে তোমাকে তার মেয়েকে বিয়ে করতে হবে? আমান বলে, এই বিয়ে আমাদের পরিবার ঠিক করেছে। ইউন বলে, কিন্তু মনে হয় মেয়েটা তোমাকে পছন্দ করে না, তাই এই বিষয়ে আরেকবার ভেবে দেখো। এরপরে আমান চলে যায়। পরদিন দেখা যায় ইয়াংলিং ইয়োজো শহরে চলে এসেছে।
আসলে ওর নামই হলো ইয়াংলিং, তবে সে যেহেতু ছেলে সেজে থাকে তাই অন্য নামে থাকে, যে নামটা হলো জীব। সে নদীর ঘাটে নিজের ছবি টাঙানো দেখতে পায়। সে ধীরে ধীরে সেটা খুলে ফেলে। তখন পেছন থেকে আমান এসে বলে, আপনি ছবিটা ছিলেন কেন? আপনি কি ওনাকে চেনেন? ও কোথায় আছে জানেন? সে হাত দিয়ে ইশারা করলে আমান খুশি হয়ে সেখান থেকে চলে যায়। ইয়াংলিং ভাবতে থাকে, উনি আমাকে কেন খুঁজছে? উনি কি তাহলে রাজকুমার আমান? উনি আমাকে চেনে না। সেই হিসেবে ভালোই হয়েছে। তখন পাশে সে আরেকটা নোটিশ দেখতে পায় যে লু ফ্যামিলিতে একজন স্কলারের প্রয়োজন। সে তখন নোটিশটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা লিনকে দেখি। সে আজ অনেকগুলো ফুল নিয়ে শিয়ানের সঙ্গে দেখা করতে যাচ্ছে। সে বলতে থাকে শিয়ানের অনেক নামকাম রয়েছে, অনেক লোকের সঙ্গে ওঠা বসা রয়েছে, তাই তার সঙ্গে যদি আমার সম্পর্ক ভালো হয় তার বন্ধুদের সঙ্গেও আমি দেখা করতে পারবো। তাদের মধ্যে থেকে একজন না একজনকে তো আমি অবশ্যই আমার ঘর জামাইয়ের জন্য রাজি করিয়ে ফেলবো। তখনই সামনে জীবও চলে আসে। এরা একজন আরেকজনকে দেখে অনেক খুশি হয়ে যায়। তবে লিন কিন্তু এখনো জানে না যে জীব আসলে মেয়ে। জীব তাকে নোটিশ দেখায় যে সে এটা পেয়ে এখানে এসেছে। সে মূলত শিয়ানের সঙ্গে দেখা করতে চায়। লিন বলে, আমিও তো সেখানেই যাচ্ছি। এরপরে তারা শিয়ানের সঙ্গে গিয়ে কথা বলতে থাকে। তবে যখন শিয়ান ঘুরে তাকায় তখন দেখা যায় এটা তো ইউন। লিন বলে, আপনি এখানে কি করছেন? সে বলে, এটা আমার ভাইয়ের ঘর, তুমি এখানে কি করছো? তাও আবার ফুল নিয়ে, আরেকটা ছেলেকে নিয়ে। লিন বলে, ওনার ব্যাপারে কোনো আজেবাজে কথা বলবেন না, উনি এখানে কাজের জন্য এসেছে। ইউন বলে, তুমি কোন দুঃখে এসেছো? তখন শিয়ান সেখানে এসে বলে, আরে তোমরা ঝগড়া কেন করছো? সে মনে মনে বলে, এদের আবার হঠাৎ করে কি হলো? লিন বলে, আমি আপনার জন্য বাগানের সবচেয়ে সুন্দর ফুলগুলো নিয়ে এসেছি। জীব নিজের পরিচয় দিলে শিয়ান অনেক খুশি হয়ে যায়, কারণ জীব অনেক ভালো একজন স্কলার। শিয়ান বলে, কাজ করার জন্য আমার আগে আপনার একটা টেস্ট নিতে হবে। সে বাকি দুজনকে এখানে অপেক্ষা করতে বলে আর ইউনকে বলে, ফুলগুলো তুমি নিয়ে যাও। ইউন বলে, কেন? এগুলো এনেছে তোমার জন্য, আমি কেন নেব? শিয়ান বুঝে যায় যে এদের মধ্যে পাক্কা ঝগড়া হয়েছে। এরপরে শিয়ান জীবর টেস্ট নেওয়ার জন্য বাইরে চলে যায়। ইউন ফুলের বাস্কেটটা দূরে রাখে। এরপরে তারা একসঙ্গে বসেছিল। হঠাৎ করে ইউন বাস্কেটটা হাতে নিয়ে বলে, এটার মধ্যে কি আছে? কোনো মতলব ছাড়া ও তো এখানে আসার কথা না। এরপর বলে, তুমি এখানে কেন এসেছো? এ কয়দিন তুমি আমার পেছনে পড়েছিলে, আজ আবার অন্য কারোর পেছনে পড়তে চাইছো নাকি? ইউন বলে, ও তাই বুঝি আজ আবার অন্য ছেলেদের পটাতে চাইছো? তবে আমি সেটা হতে দেব না। লিন তার গায়ে চা ছুঁড়ে মারতে চায়, তবে ইউন সেটা আটকে দেয়। ওই সময় এরা দুজন এসে এই দৃশ্য দেখে আড়ালে লুকিয়ে পড়ে। লিন বলে, আজ আটকাবে, কাল আটকাবে, পরশু? পরশু কি করে আটকাবে? ইউন বলে, সেটা পরশু দিনই দেখা যাবে। এরপরে জীব মানে ইয়াংলিং লিনের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। লিন আর লিনশি এরপরে ওয়েস্ট মার্কেটে যাচ্ছিল কিছু কাপড় কেনার জন্য। অন্যদিকে ইউন শিয়ানকে বলে, দেখো আমি তোমাকে বলে দেই, ওই মেয়েটার কাছ থেকে দূরে থেকো। শিয়ান বলে, আমি তো জানি যে তুমি ওই মেয়েটাকে পছন্দ করো, আমি তো ওর কাছ থেকে দূরেই থাকবো। মানে সে উল্টা বোঝে। এরপর বলে, তুমি কতদিন ধরে আমাদের পাঠশালায় আসছো না? তুমি কি বুঝতে পারছো না? ঠিক মতো যদি তুমি এক্সাম দিতে পারো তুমি সহজেই জেনারেল হয়ে যাবে। মহারাজ পর্যন্ত তোমাকে পছন্দ করে। ইউন বলে, আমি জেনারেল হতে চাই না। ঠিক আছে, এরপর থেকে আমি ক্লাসে জয়েন করব। সে চলে যেতে থাকলে শিয়ান বলে, তুমি কি এইভাবে সবকিছু ইগনোর করবে? তুমি না সেই ছেলে যে ছোটবেলায় বলতে বড় হয়ে তুমি জেনারেল হতে চাও? ইউন বলে, ছোটবেলায় মানুষ কত কিছুই বলে, জেনারেল হলে কি মূল্য দিতে হয় তা কি তুমি জানো না? এখন আমি যে জীবন কাটাচ্ছি, জেনারেল হলে কি আমি সেই জীবন পাবো? এই বলে সে চলে যায়। এরপরে সে একটা বার হাউসে আসে। এখানে একজন লোক একটা মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করলে ইউন সেই লোকটাকে তার খেলার গুটি দিয়ে আঘাত করে। একটু পরে দেখা যায় ইউন আর আমান কথা বলছে। আমান ইউনের হাতে দুইটা চিঠি দেয়। একটা ছিল ঝোতানের পক্ষ থেকে। সে লিখেছে, আপনার আর আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তবে আমার মেয়েকে কয়েকদিন যাবৎ খুঁজে পাচ্ছি না। যদি আপনি তাকে খুঁজে পান তাহলে অবশ্যই বিয়ের ব্যাপারটা তার সঙ্গে আলোচনা করে ফিক্স করে ফেলবেন। অন্য একটা চিঠি খুলে দেখা যায় এই চিঠি ছিল ইয়াংলিং এর। সে লিখেছে, রাজকুমার, আপনার আর আমার বিয়ে আমাদের পরিবার ঠিক করেছে, তবে বিশ্বাস করুন আমি আপনাকে বিয়ে করতে চাই না। দয়া করে আমার বাবার মতামত আমার উপর চাপিয়ে দেবেন না। ইউন বলে, এবার কি করবে? আমান বলে, ইয়াংলিং যেহেতু চিঠি লিখেছে তার মানে সে ভালো আছে, তাহলে আমি তার বাবাকেও বলে দেব যে তার মেয়ে ভালো আছে, তবে বিয়ের ব্যাপারটা আরো ভেবেচিন্তে তারপরে জানাবো। তখনই ইউনের সৈনিক এসে বলে, ফ্যান পরিবারের ঘোড়ার গাড়ি দলবল সহ ইউজো শহরে চলে এসেছে এবং এখন তারা পশ্চিমের দিকে যাচ্ছে। ইউন বলে, পশ্চিম দিকে তো ওয়েস্ট মার্কেট। আচ্ছা, লিন কোথায় আছে?
চুয়ান বলে, সে তো আপনাকে থাপ্পড় মেরে। পরে থেমে গিয়ে বলে, না আসলে সে আর লিনসি ওয়েস্ট মার্কেটে কেনাকাটা করতে গেছে। ইউন বলে, আজকেই প্রমাণ হয়ে যাবে যে ওরা এক হয়ে কাজ করছে কিনা। এদিকে আমরা চেনকে দেখি, সে বলছিল, লিন তুমি কোথায় আছো? অন্যদিকে লিন কাপড় কিনে না, কারণ জামা কাপড়ের অনেক দাম। লিনসির খিদা পেলে সে তাকে টাকা দিয়ে পিঠা কিনে আনতে বলে। এর মধ্যেই সামনে থেকে চেন চলে আসে, আর এখানেই এই ড্রামার প্রথম পার্টটি শেষ হয়ে যায়। ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিও। এই ড্রামাটা আমি কন্টিনিউ করব কিনা সেটাও আমাকে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।